আমি তোমাদের সঙ্গে আজকে সেশনটা রেকর্ডিং শেয়ার করব বলেছিলাম, তো তার জন্য আমি আবার ডকুমেন্টটা রেকর্ড করে নিচ্ছি ডিকটেট করে। তো তোমাদের স্কুলে একটা মিনি সায়েন্স সেন্টার নামে একটা প্রজেক্ট ইনস্টল করা হয়েছে, যেটা একটা এক্সিবিশন হল বা এক্সিবিশন রুম বলতে পারো, যেখানে 80টি সায়েন্টিফিক এক্সিবিট দেওয়া হয়েছে। ওকে, যে সায়েন্টিফিক এক্সিবিটগুলো ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত যে তোমাদের সায়েন্সের টপিকগুলো আছে এবং ম্যাথামেটিক্স, বায়োলজি এই যে টপিকগুলো আছে সেগুলোকে কভার করে। এবং তার সাথে সাথে টিচার্স ম্যানুয়াল আছে, যেগুলি টিচারদের জন্য। সেই টিচার্স ম্যানুয়ালে রেজিস্টার আছে কবে মিনি সায়েন্স সেন্টার ইউজ হচ্ছে কি হচ্ছে না, সেগুলো নোট ডাউন করার জন্য। প্ল্যাকার্ড দেওয়া হয়েছে প্রত্যেকটা মডেলের সঙ্গে, যে প্ল্যাকার্ডগুলিতে মডেলগুলি কীভাবে তোমরা বুঝবে বা ওই মডেলগুলির সঙ্গে যে সায়েন্সের টপিকগুলো রিলেটেড সেগুলো কিভাবে বুঝবে সেটা ওখান থেকে জানতে পারবে। সাথে সাথে সেফটি মেজার্স বোর্ড দেওয়া আছে, হ্যান্ডবুক দেওয়া আছে, গেট ব্যানার আছে। তো সেফটি মেজার বোর্ডটা কি, এখানে যে এক্সিবিটগুলো দেওয়া আছে তোমরা দেখতে পাবে এখানে ম্যাজিক ওয়াটারটা। তো ম্যাক্সিমাম মডেলসগুলো আর কি অ্যাক্রাইলিক ম্যাটেরিয়ালের, খুবই ডিউরেবল, কিন্তু যাতে এগুলো না ভেঙে যায় কীভাবে ইউজ করতে হবে সেগুলো তোমাদেরকে জানতে হবে, তার জন্য সেফটি মেজার বোর্ড দেওয়া আছে। তো আমি এবার কিছু মিনি সায়েন্স সেন্টারের এক্সিবিট নিয়ে আলোচনা করব, যেটা অলরেডি যারা ক্লাস জয়েন করেছিলে তারা জানো। যেহেতু গুগল মিট 100 জনের বেশি অ্যালাউ করছিল না, তার জন্য অনেকে জয়েন করতে পারেনি, সেই জন্যই আর কি রেকর্ডিংটা বানানো। সো এখানে কিছু এক্সিবিট দেখতেই পাচ্ছ তোমরা। ম্যাজিক ওয়াটার ট্যাপ, ম্যাজিক ওয়াটার ট্যাপ অলরেডি তোমরা নাম শুনে থাকবে, বা যদি নাম না শুনে থাকো, ম্যাজিক ওয়াটার ট্যাপ জিনিসটা হচ্ছে এখানে কোনো জলের সোর্স না থাকা সত্ত্বেও এই যে ট্যাপের মাথাটা আছে এখান থেকে জল পড়তে থাকে। সেটা কি কারণে সেটা অন্য একটা সেশনে আমরা আলোচনা করব। টর্নেডো, যেটা একটা টর্নেডো রিসেন্টলি খুব ঘূর্ণিঝড় হচ্ছে, তো ঘূর্ণিঝড় কিভাবে তৈরি হয় সেটার ব্যাপারে মানে এই মডেলটা থেকে জানতে পারবে। ডিএনএ স্ট্রাকচার মডেল, ইলেকট্রিক মেজ একটা এরকম মডেল আছে, সাম অফ দ্য অ্যাঙ্গেলস অফ ট্রায়াঙ্গেল কত হয় 180 ডিগ্রি তোমরা জানো, তো সেটা কিভাবে তোমরা এখান থেকে জানতে পারবে, শিখতে পারবে। পাইথাগোরাস মডেল, এই সেশনে পাইথাগোরাস মডেল নিয়ে আলোচনা করা হয়েছিল, তো সেটা এই সেশনে এখন রেকর্ড হবে। এবং বাকি এই যে ম্যাথামেটিক্যাল মডেলগুলো, a প্লাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ট্যানগ্রাম। তো চলো দেখে নেওয়া যাক। নেক্সট আমরা কিছু সায়েন্সের টপিক নিয়ে আলোচনা করব, দেন গিয়ে তার রিলেটেড যে সায়েন্স মিনি সায়েন্স সেন্টার মডেল আছে সেটা নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট যে সায়েন্সের টপিকটা নিয়ে আলোচনা করব আমরা, সেটা হলো আলোর প্রতিফলন। ওকে, তো আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন হচ্ছে যখন আলোক রশ্মি একটা মাধ্যম থেকে একটা মসৃণ তলের উপর আপতিত হয় এবং ওই আপতন হওয়ার পরে সেই মাধ্যমেই ফিরে আসে, সেই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। তো আলোর প্রতিফলন ঘটনার উপর দুটো সূত্র আছে, যে সূত্র দুটো আলোর প্রতিফলনের সূত্র বলা হয়। তার প্রথম সূত্রটি হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এবং যে বিন্দুতে আপতিত হয় রশ্মিটি আর ওই বিন্দু থেকে অঙ্কিত অবিলম্ব সবকিছুই একটা সমতলে অবস্থান করে। এটার বিষয়ে আমরা জানবো। মিনি সায়েন্স সেন্টার যে মডেলটা আছে সেই মডেল দিয়ে আমরা জিনিসটাকে বুঝবো। ওকে, তো প্রথম সূত্র ব্যাপারটাও বুঝবো ওখান থেকে, এবং দ্বিতীয় সূত্র যেটা প্রতিফলন কোণ আপতন কোণের সমান হয় সেটাও আমরা মিনি সায়েন্স সেন্টার মডেল থেকে দেখবো। তার আগে আমরা ডায়াগ্রামিক্যালি জিনিসটাকে দেখে নিই একবার। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা দর্পণ আছে, সমতল দর্পণ আছে, সমতল দর্পণের উপর এখানে একটা অবিলম্ব আছে। এবার যদি এখান থেকে লাইটটা ইনসিডেন্ট হয়, দেখাচ্ছি লাইটটা এখানে ইনসিডেন্ট হলো, এখানে আপতিত হওয়ার পর মসৃণ যেহেতু, তো সেম মাধ্যমে আবার ফিরে এলো, তো এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি। ওকে, তো এটা হলো আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। তো এখানে দেখো প্রথম যে সূত্রটা আছে, আপতিত রশ্মি, আপতন বিন্দু, প্রতিফলিত রশ্মি এবং অঙ্কিত অবিলম্ব একটাই সমতলে আছে। তো আমার যে ল্যাপটপের ডিসপ্লেটা দেখতে পাচ্ছ, তো এই ল্যাপটপের ডিসপ্লেটা একটা সমতল অবশ্যই, তো এই সমতলে আছে। তো
তো যে দ্বিতীয় যে সূত্রটা সেটা হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ হলো একে অপরের সঙ্গে সমান। তো সেটা কিভাবে হচ্ছে আমরা দেখে নেব মিনি সায়েন্স সেন্টার মডেল। তার আগে কিছু আমরা আমাদের রিয়েল লাইফ ঘটনা দেখছি। এখানে একটা রাজহাঁস পুকুরে সাঁতার কাটছে এবং তার একটা প্রতিবিম্ব নিচে তৈরি হয়েছে। এখানে একটা পাহাড়ের প্রতিবিম্ব জলের উপর তৈরি হয়েছে, এখানে কিছু গাছপালার প্রতিবিম্ব জলে তৈরি হয়েছে, এখানে একজন আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছে। তো এগুলো প্রত্যেকটা কিসের জন্য হয়? আলোর প্রতিফলনের জন্য হয়। ঠিক আছে, এখান থেকে আলোক রশ্মি সমতল দর্পণে পড়ছে এবং সেই আলোক রশ্মি পিছনের দিকে ব্যাক আসছে এবং এই যে সামনের মানুষটি আছে তার একটা প্রতিবিম্ব আয়নার উপরে তৈরি করছে। ওকে, তো প্রত্যেক ক্ষেত্রেই সেম জিনিসই ঘটে। এবার আরো কিছু জিনিস, এগুলো তো খুব নর্মাল একটা ঘটনা হয়ে গেল। আমরা জানি যে মানে চাঁদের কোনো আলো নেই, তা সত্ত্বেও আমরা চাঁদকে উজ্জ্বল দেখি এবং মনে হয় তার একটা আলো রয়েছে। তার কারণটা হলো, তোমরা দেখবে যখন সূর্যের আলোতে আমরা কোনো আয়না নিয়ে মানে আয়নার উপরে সূর্যের আলোটাকে পড়তে দিই, তখন সেই আয়না থেকে একটা আলো বাইরের দিকে বিচ্ছুরিত হয়, বাইরের দিকে আসে। তো মনে হয় যেন আলোটা আয়না থেকে বেরোচ্ছে, তো অ্যাকচুয়ালি সেটা নয়। সূর্য থেকে আলোটা আয়নার উপরে পড়ে এবং সেটা প্রতিফলিত হয়ে অন্য জায়গায় গিয়ে পড়ে, যেটা মনে হয় আয়না থেকে আলোটা বেরোচ্ছে। তো সেম জিনিসটা ঘটে এখানে চাঁদের ক্ষেত্রে। সূর্য থেকে আলোটা চাঁদের উপরে পড়ে এবং সেই আলোটা প্রতিফলিত হয়ে পৃথিবীতে আমাদের চোখে এসে পড়ে, তখন দেখে মনে হয় চাঁদটি জ্বলজ্বল করছে। ওকে, তো মিনি সায়েন্স সেন্টারের যে মডেলটি আছে আলোর প্রতিফলনের উপরে, সেটি এখানে দেখতে পাচ্ছ তোমরা। এখানে একটা চাঁদা আছে। ওকে, তো এখানে যে ছোট্ট একটা সমতল দর্পণ, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে এই যে সমতল দর্পণ, আর এখানে এটা হচ্ছে এলইডি লাইট সোর্স। ওকে, এই যে স্ট্রাকচারটা আছে এখান থেকে মুভ করতে পারে। ওকে, তো এটার আমরা একটা ভিডিও দেখে নেব। এই যে এখানে একটা ভিডিও গ্রাফ আছে, দেখো এখানে এই জায়গাটা হচ্ছে সমতল দর্পণটা, আর এখানে লাইট সোর্সটা। তো যখন লাইটটা এর উপর আপতিত হবে, এবার যখন আপতিত হবে ভিডিওটা একটু নিচে, যখন আপতিত হচ্ছে এখানে 40 ডিগ্রিতে, তো ওইদিকেও দেখবো আমরা 40 ডিগ্রি একটু বেশি হচ্ছে, তো এখানে 40 ডিগ্রি একটু বেশিতে এখানে প্রতিফলিত হচ্ছে। ওকে, 50 ডিগ্রিতে যখন হচ্ছে এখানে 50 ডিগ্রিতে প্রতিফলিত হচ্ছে। মানে এখানে চাঁদাটা দেওয়ার কারণ হলো যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা আমরা মাপতে পারি। তো এই যে স্ট্রাকচারটা দেখলে এখান থেকে মুভমেন্ট করতে পারছে, যে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে আমরা দেখতে পারি। যেমন 0 ডিগ্রিতে নিয়ে গেলে এখানে যে আলোটা আসবে এখানে ডাইরেক্ট প্রতিফলিত হয়ে পিছনের দিকে, মানে যেখান দিয়ে যে পথ দিয়ে যাবে সেই পথেই ব্যাক করবে। ঠিক আছে, তো 10 ডিগ্রি যদি আপতন কোণ হয়, মানে এটাকে মুভ করে এখানে তোমরা 10 ডিগ্রিতে ফেলে দেখবে, এখানে দেখবে যেখানে 10 ডিগ্রি থেকে আলোটা প্রতিফলিত হচ্ছে। তো তোমরা যখন আফটার লকডাউন স্কুল রিওপেন হবে, তখন তোমরা অবশ্যই স্কুলে গিয়ে এই এক্সিবিটটা দেখবে। ঠিক আছে, তো আমরা নেক্সট যে সায়েন্সের টপিক সেটাই চলে যাচ্ছি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটনাটা কি? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হলো প্রতিসরণের সঙ্গে রিলেটেড একটা ঘটনা। প্রতিসরণ যারা ক্লাস 9-10 স্টুডেন্ট তারা জানবে। প্রতিসরণ কি জিনিস? একটা মাধ্যম থেকে আলোর আর একটা মাধ্যমে যাওয়াটাকে বলা হয় প্রতিসরণ। একটা ঘনত্বের মাধ্যম থেকে আর একটা ঘনত্বের মাধ্যমে যাওয়ার ঘটনাকে বলা হয়। তো প্রতিসরণ বিষয়টা নিয়ে আমি ডিটেলস আলোচনা করছি না, মোটামুটি আমি ধরে নিচ্ছি যারা প্রতিসরণ জানো তাদের ক্ষেত্রেই বলছি, যে যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায় তখন কি হয়, প্রতিসৃত যে রশ্মিটি সেটি কি হয়, অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়। ঠিক আছে, তো এই দূরে সরে যাওয়ার ফলে কি হয়, একটা সময় আমি একটা ডায়াগ্রামে দেখাচ্ছি। এখানে যখন লাইটটি মানে
এখানে এটা ঘন মাধ্যম, কাঁচ মাধ্যমটা ঘন মাধ্যম, আর এটা হচ্ছে বায়ু মাধ্যম। তো কাঁচ মাধ্যম বায়ু মাধ্যমের থেকে একটু বেশি ঘন। তো যখন কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোটি যাচ্ছে তখন কি হচ্ছে, অঙ্কিত অবিলম্ব থেকে আলোটা দূরে সরে যাচ্ছে। এই যে এই আলোটা দূরে সরে যাচ্ছে। তো যখন এই আলোটা মানে আমরা আস্তে আস্তে আপতন কোণটা বাড়াতে থাকছি, তখন একটা কোণ মানে নির্দিষ্ট কোণে গিয়ে দেখবো যে আলোটা এই বায়ু মাধ্যম আর কাঁচ মাধ্যমের যে বিভেদ তল, সেই বিভেদ তল দিয়ে যাচ্ছে। সেই কোণটাকে আমরা কি বলি? সেই কোণটাকে আমরা বলি সংকট কোণ। ওকে, তো এই সংকট কোণের থেকে যখন বেশি কোণে আপতিত হবে তখন কি হবে? সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হলে তখন আলোটি এই যে কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমের দিকে না গিয়ে তখন আবার কাঁচ মাধ্যমেই ফিরে আসবে, এবং এটাকে বলা হয় আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা এই জায়গাতে ঘটছে। যে এই ব্লু কালারের লাইটটা এখান থেকে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়েছে, তার জন্য এখানে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনাটি ঘটেছে। ওকে, তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ফেনোমেনা সায়েন্সে, যা আমরা আমাদের লাইফে আমাদের চারিদিকে যদি ফলো করি অনেক জায়গাতেই দেখতে পারবো। তো আমরা দেখে নিই সেরকম কিছু আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা যেগুলোর সঙ্গে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটি জড়িত আছে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি ওই এই স্ট্রাকচারটা একটু পরে দেখাচ্ছি। তার আগে আমি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের এই ঘটনাটা বলে নিই। যে আমরা যখন সূর্যোদয়ের সময় দেখি, তো সূর্যোদয়ের সময় মানে অ্যাকচুয়াল যে সূর্যোদয়, প্রকৃত সূর্যোদয়, তার 2 মিনিট আগে থেকে আমরা সূর্যকে দেখতে পাই, এবং সূর্যাস্তের পরেও 2 মিনিট মানে সূর্যাস্তের 2 মিনিট পরে আমরা সূর্যকে দেখতে পাই। তার কারণটা কি হলো এবার আমি স্ট্রাকচারে আসি। এখানে যে হরাইজনটা তোমরা দেখতে পাচ্ছ, এই হরাইজনের নিচে যখন সূর্য থাকে, ওকে, তখনও আমরা সূর্যকে দেখতে পাই। তার কারণ কি, যখন এই সূর্য থেকে আগত আলোক রশ্মি আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢোকে, তখন কি হয়, মানে ধীরে ধীরে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে প্রতিসৃত হতে শুরু করে। তো আস্তে আস্তে কি হয়, আলোটি অঙ্কিত অবিলম্ব থেকে দূরে সরে যায়, এবং একটা সময় গিয়ে কি হয়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ফলে আলোটা এইরকম ভাবে একটা পাতে যাচ্ছিল যে এরকম বেঁকে আমাদের চোখে এসে পড়ে। এবং আমরা যে মানে আলো যে পথ ধরে আমাদের চোখে এসে পড়েছে, তার সেখান থেকে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলে বা একটা সরলরেখা ড্র করলে, যেখানে গিয়ে ওই মানে ইমেজটা ক্রিয়েট হচ্ছে, সেই ইমেজটা হচ্ছে একটা সরলরেখা, মানে সরলরেখার পরে গিয়ে আমরা ওই ইমেজটাকে দেখতে পারবো। আমাদের চোখ বক্ররেখায় দেখতে পারে না, মানে আমরা এখান থেকে সূর্যটাকে এইভাবে দেখতে পারবো না। আমরা সূর্যটাকে সবসময় এই যেহেতু বক্র পথ ধরে আলোটা আমাদের চোখে এসে পড়েছে, তাই আমরা একটা সোজা রাস্তায় সূর্যকে দেখবো, যেটা হরাইজনের উপরে বা দিগন্ত রেখার উপরে। ঠিক আছে, তো এই ঘটনাটা মানে সূর্যের এই মানে যখন আমরা সূর্যকে দেখছি, তো সূর্যের অ্যাকচুয়ালি এখানে আসতে 2 মিনিট সময় লাগে। তো 2 মিনিট আগে থেকেই আমরা সূর্যাস্তের 2 মিনিট আগে থেকেই দেখতে শুরু করি। ঠিক আছে, তো আমি আবার এই সেম পিকচারটা নিয়ে নিলাম সূর্যাস্তের সময়, যে হরাইজনের নিচে চলে গেছে বা দিগন্ত রেখার নিচে চলে গেছে সূর্যাস্তের সময়, এবং সেম জিনিস ঘটছে। এখান থেকে আলোটা এসে আবার মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে একটা বক্ররেখা ধরে আমাদের চোখে এসে পড়ছে। তার ফলে কি হচ্ছে, সেম আমরা এখানে সূর্যাস্তের সময়ও এটাকে দিগন্তের উপরে দেখছি 2 মিনিট ধরে। ওকে, এই কারণে দিনের বেলায় আমরা যদি আমরা 12 ঘন্টাকে দিন ধরি, তো 12 ঘন্টা 4 মিনিট আমরা সূর্যকে দেখতে পাই, কারণ সূর্যোদয়ের সময় 2 মিনিট বেশি দেখতে পাই এবং সূর্যাস্তের সময় 2 মিনিট বেশি দেখতে পাই। তো সেম জিনিস এখানে লেখা আছে, আমি যেহেতু ডকুমেন্টে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আমি এখানে এটা লিখে রেখেছি। ওকে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা দৈনন্দিন জীবনের উদাহরণ হলো মরীচিকা। মরীচিকা কি জিনিস? মরীচিকা হচ্ছে মরুভূমিতে যখন কোনো তৃষ্ণার্ত ব্যক্তি দূরে কোনো অবজেক্টকে দেখে, কোনো বস্তুকে দেখে, তো তার একটা প্রতিচ্ছবি দেখতে পায়
আর তার জন্য মনে হয় দূরে কোথাও জল আছে। তো সেটা কেন হয় আমি এখানে এক্সপ্লেন করছি। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি এই তৃষ্ণার্ত ব্যক্তিটাকে ধরে নিলাম তৃষ্ণার্ত। আর এখানে যে সামনে গাছটি আছে, গাছটি থেকে যখন মরুভূমিতে দুপুর বেলাতে কি হয়, ভীষণ রকম ভাবে গরম থাকে। আর যে পৃথিবীর পৃষ্ঠে এইখানে যে বালি খুব তাড়াতাড়ি গরম হয়, তো তার ফলে বালির সংস্পর্শে থাকা বায়ুগুলিও খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এই বালু পৃষ্ঠের যে বায়ুটি সেটা কি হয়, উপরের বায়ুর থেকে তুলনামূলক একটু লঘু হয়। তো আলোটি যখন এই গাছের মানে উপর থেকে আলোটি যখন এরকম আসছে, উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসছে, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসছে। একটা সময় কি হয়, এখানে এসে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে এই যে তৃষ্ণার্ত ব্যক্তি তার চোখে এসে পৌঁছায়। ওকে, তো এই আমি অলরেডি এর আগে বলেছিলাম, আমরা বক্ররেখায় কোনো অবজেক্টকে বা কোনো বস্তুকে দেখতে পারি না। তার জন্য আমরা সেটাকে সোজা এক জায়গায় এরকম এক জায়গায় দেখতে পাই। ঠিক আছে, এই যে। তো তার ফলে কি হয়, এটার একটা প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং এই যে বায়ুটি আছে, এই বায়ুটির ঘনত্ব কন্টিনিউয়াসলি কি হয়, বাড়তে বা কমতে থাকে। তো তার জন্য কি হয়, এখানে বাড়ছে কমছে, তো এই ইমেজটাও কি হয়, নড়তে থাকে। তো দেখে মনে হয় জলের মধ্যে একটা ইমেজ ক্রিয়েট হয়েছে এবং সেটি জলের ঢেউয়ের জন্য নড়ছে। তার জন্য একটা ভ্রম সৃষ্টি হয় মরুভূমিতে যারা তৃষ্ণার্ত ব্যক্তি থাকে তাদের মধ্যে। তো সেদিকে যতটা আগিয়ে যেতে থাকে ততটাই মানে ধীরে ধীরে বস্তুটি দূরে সরে যেতে থাকে। ওকে, তো এটা হলো একটা মরীচিকার উদাহরণ। কিন্তু মরীচিকা দেখার জন্য আমাদেরকে মরুভূমিতে যেতে হবে তার কোনো মানে নেই। আমরা তো মরীচিকা দেখার জন্য মরুভূমিতে যেতে হবে এটা কোনো বিষয় না। আমরা যখন একটা কংক্রিটের রাস্তা দিয়ে বাইকে করে বা গাড়িতে করে বা বাসে করে যাতেই করে হোক, যদি একটা সোজা রাস্তাতে যাই দুপুরের প্রখর রোদে, গরমকালে বিশেষ করে, শীতকালে জিনিসটা দেখা যায় না, তো দুপুরের প্রখর রোদে যদি সামনের দিকে দেখি তো দেখবো যে রাস্তার উপর জল পড়ে আছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছি জল পড়ে আছে, মনে হয় যেন বৃষ্টি হয়েছে দূরে ওখানে এবং জল পড়ে আছে। কিন্তু যখন আমরা ওই জায়গাতে পৌঁছাবো দেখবো যে কিছুই নেই। তো এটাও একটা মরীচিকা, সেম জিনিস। এখানে মরীচিকার ক্ষেত্রেও যা ঘটে এখানে সেম জিনিসই ঘটে। তার কারণটা হলো যে কংক্রিটের যে রাস্তা, পিচের যে রাস্তাটা, সেটা ভীষণভাবে গরম হয়। তোমরা জানো কালো রং খুব তাড়াতাড়ি গরম হয়। তো তার সংস্পর্শে থাকা বায়ু লঘু হয়ে যায় গরম হওয়ার জন্য, এবং মরীচিকার জন্য যে ঘটনাটি ঘটে এখানেও সেম ঘটনাটি ঘটে। ওকে, তো তোমরা বুঝতে পারলে তোমাদেরকে মরীচিকা দেখার জন্য মরুভূমিতে যেতে হবে না, খুব সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, নেক্সট এই যে মরীচিকার যে বিষয়টা সেটা আমি এখানে যে ডকুমেন্ট লিখে রেখেছি তোমাদের সঙ্গে শেষ করলে তোমরা করে নেবে এটা। নেক্সট, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর একটা উদাহরণ হচ্ছে আমাদের মানে যে হিরে দেখতে পাই আমরা। হিরে অনেকে হয়তো দেখেছো, অনেকে দেখোনি। তো হিরে খুব চকচকে হয়। তো হিরে কেন এরকম চকচকে হয়? হিরে জেনারেলি একটা অ্যাজ ইউজুয়াল একটা বস্তুর মতো। নর্মালি হিরে এরকম দেখতে হয় না, এটাকে এইভাবে কাটা হয়। হিরে একটা কার্বনের বহুরূপ এবং সেটাকে চকচকে করার জন্য এইভাবে কাটা হয়। তো এইভাবে কেন কাটা হয়? এইভাবে কাটা হয় কারণ হীরের মধ্যে যখন আলোটি আসে তার এই যে কাটিংটা এমন ভাবে রাখা হয় যে আপতিত আলোক রশ্মি যখন এর ভিতরে ঢোকার পরে এই যে পৃষ্ঠ, সেই পৃষ্ঠে আপতিত হওয়ার পরে এমন একটা অ্যাঙ্গেল আপতিত হয় যেটা তার সংকট কোণের থেকে বেশি, মানে হিরে আর বায়ুর যে সংকট কোণ তার থেকে বেশি। তার ফলে কি হয়, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে আলোটি এখানে একবার রিফ্লেক্ট করে, এখানে একবার প্রতিফলিত হয়, মানে ওখানেও রিফ্লেক্ট করে, এবং সেটা বাইরে এসে মানে যেরকম গেছিল আর একটা পথ ধরে বাইরে আসে। তো লাইটটা যদি এখান থেকে ডিরেক্টলি বেরিয়ে যেত তো হিরেটাকে আমরা অতটা চকচকে দেখতে পেতাম না যতটা এখান থেকে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হওয়ার ফলে এখানে এসে মানে বাইরের দিকে আসে। ঠিক আছে, তো যেমন আয়নার উপরে লাইট করলে আয়না চকচক করে, সেম একটা হিরেতেও আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আয়নাতে তাও কিছুটা আলোর শোষণ হয়, কিন্তু আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলোটা পুরোপুরি ভাবে প্রতিফলিত হয়। এর জন্যই বলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
তো এই কারণেই হিরেকে খুবই চকচকে লাগে। ওকে, নেক্সট যেটা বিষয় হলো যে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আমরা সূর্যকে একটু চ্যাপ্টা দেখি। তার কারণ আমি অলরেডি তোমাদেরকে এখানে বললাম। এই এখানে কি হচ্ছিল যে 2 মিনিট আগে সূর্যাস্তের 2 মিনিট পরে আমরা সূর্যকে দেখতে পাচ্ছিলাম। তো সেম জিনিসটা এখানে ঘটছে, একই ফেনোমেনা। এখানে যখন সূর্য দিগন্ত রেখার কাছাকাছি থাকে তখন সূর্যের থেকে যে আলোটি সেটি আমাদের চোখে এসে পড়ে অনেকটা পথ অতিক্রম করে আসে। ওকে, অনেকটা পথ অতিক্রম করার ফলে এখানে এই ক্ষেত্রেও বায়ুমণ্ডলীয় প্রতিসরণ ঘটে এবং সেই প্রতিসরণের ফলে আলোকে একটা বক্রপথ অনুসরণ করে আমাদের চোখে এসে পড়ে। এবং আমাদের অ্যাজ ইউজুয়াল আমি যেমনটা বলেছি যে আমাদের চোখ বাঁকা পথে কিছু দেখতে পারে না, একটা সোজা পথে দেখে, এবং সোজা পথে যে ইমেজটা ক্রিয়েট হয় সেটা সূর্যের একটা চ্যাপ্টা ইমেজ ক্রিয়েট হয়। ওকে, তো আমরা সূর্যোদয় বা সূর্যাস্তের সময় সূর্যের যে চ্যাপ্টা রূপটা দেখি সেটা অরিজিনাল সূর্য না, সূর্যের ওটা প্রতিবিম্ব। ওকে, সেটার রিজন হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এছাড়াও আরো উদাহরণ রয়েছে যে তোমার অপটিক্যাল ফাইবার। এখন যাদের বাড়িতে, কলকাতাতে বিশেষ করে যাদের বাড়িতে ব্রডব্যান্ড আছে তাদের সবাই জানো ক্যাট 5 তারটাকে চেঞ্জ করে অপটিক্যাল ফাইবার দেওয়া হচ্ছে। অপটিক্যাল ফাইবার দেওয়ার কারণ হলো অপটিক্যাল ফাইবার ভীষণ ফাস্ট ডেটা পরিবহন করতে পারে। ঠিক আছে, তো অপটিক্যাল ফাইবার জিনিসটা কি? আমরা জানছি যে অপটিক্যাল ফাইবার লাগাচ্ছে সব বাড়িতে। তো অপটিক্যাল ফাইবার জিনিসটা কি? এখানে অপটিক্যাল ফাইবার হলো এই যে ভিতরের ব্লু কালারের যে অংশটা সেটা দেখতে পাচ্ছ, এটা হলো খুব মানে অপটিক্যালি ডেন্স, যেটাকে মানে নর্মালি ধরে নাও যে খুব ঘন একটা মাধ্যম। এবং এই যে বাইরের সাদা অংশটা আছে, এই সাদা অংশটা হলো অপটিক্যালি রেয়ারার মাধ্যম বা হালকা মাধ্যম। ঠিক আছে, এটা ঘন মাধ্যম আর এটা হচ্ছে লঘু মাধ্যম। তো লাইট যখন এখানে আপতিত করে বা কোনো ডেটা যখন ট্রান্সফার করা হয় সেটাকে একটা লাইটের ফর্মে ট্রান্সফার করা হয়। তো সেই যে লাইটটা সেটাকে ইনসিডেন্ট করানো হয় সংকট কোণের থেকে বেশি কোণে। তার ফলে কি হয়, এখানে আলোটি আপতিত হওয়ার ফলে একটা রিফ্লেকশন হয়, এখানে একবার রিফ্লেকশন হলো, এখানে একবার রিফ্লেকশন হলো, এরকম ভাবে কন্টিনিউয়াস রিফ্লেকশনের ফলে ডেটাটা বা লাইটের ফর্মে ডেটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো এই ডেটাটা তোমরা বুঝতে পারছো লাইটের স্পিড কত বেশি, হিউজ স্পিড। আমাদের পার্থিব কোনো জিনিসের মধ্যে সব থেকে বেশি স্পিড হলো লাইটের। তো সেই লাইটের ফর্মে যে ডেটাটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, তো সেটা যেতে লাইটের যতটুকু সময় লাগে ততটুকুই সময় লাগছে এখানে। ঠিক আছে, তো এই কারণে অপটিক্যাল ফাইবার এখন ইউজ করা হচ্ছে। তো অপটিক্যাল ফাইবারের মাঝখানে যে বিষয় মানে মাঝখানে যে বস্তুটি থাকে, মাঝখানে যে ম্যাটেরিয়ালটা থাকে তাকে বলা হয় কোর, এবং তার পাশে যেটা লো রিফ্রাক্টিভ ইন্ডেক্সের বা লঘু মাধ্যম যেটা থাকে সেটাকে বলা হয় ক্লাডিং। ওকে, তার পাশে এইটা থাকে প্লাস্টিক কোটিং, ওটাকে সেফ রাখার জন্য। আচ্ছা, তো মিনি সায়েন্স সেন্টারের যে মডেলটি আছে সেটা দেখতে এরকম হয়, যে মডেলটির নাম হলো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এবার আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের যে মডেলটা, সেই মডেলটা কিভাবে কাজ করে আমি সেটা একটা অ্যাজ এ ভিডিও ফর্ম দেখাচ্ছি। দেখো এখানে এটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের যে মডেলটা। ঠিক আছে, আমি ভিডিওটা একটু কাট করে দেখাচ্ছি। এখানে যে গোল ইয়েটা আছে, অংশটা আছে, এই অংশের মধ্যে অর্ধেকটা জল থাকে আর অর্ধেকটা বায়ু থাকে, আর এটা হচ্ছে লাইট সোর্স। এই লাইট সোর্স থেকে যখন আলো এখান থেকে মানে জলের মধ্য দিয়ে বায়ু মাধ্যমে যায়, তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তো একটা কোণে যখন আপতিত হবে দেখবে, একটু আমি এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে, তো সেটা নর্মাল রিফ্রাকশন হবে বা নর্মাল প্রতিসরণ হবে। তো এখানে দেখো, হ্যাঁ এই যে এখানে যখন এটাকে জ্বালানো হলো, লাইটটা এখানে পড়ে আবার কিন্তু এখানেই ব্যাক আসছে, মানে যে অ্যাঙ্গেল থেকে এখানে পড়লো সেই অ্যাঙ্গেলে এখানে ব্যাক আসবে। ঘটনাটা কেন ঘটলো,
যখন লাইটটি এখানে আপতিত হচ্ছে, এই জল আর বায়ু মাধ্যমের যে সংকট কোণ তার থেকে বেশি কোণে আপতিত হয়েছে, এবং তার কারণে তোমরা এটাকে অ্যাঙ্গেলটাকে কমিয়েও দেখতে পারবে। লাইটটা এখান থেকে পাস করে এই মাধ্যমে আসবে, তারপরে একটা সময় দেখবে এই বিভেদ তল বরাবর যাবে, এবং তার থেকে বেশি কোণে যেহেতু আপতিত হয়েছে এখানে, তার জন্য এটা এখানে প্রতিফলিত হচ্ছে। ঠিক আছে, অবশ্যই লকডাউনের পরে যখন স্কুল রিওপেন হবে তখন তোমরা তোমাদের টিচারদেরকে বলবে এই মডেলটা দেখানোর জন্য। তো নেক্সট আমি ত্রিভুজের ক্ষেত্রফল যে বিষয়টা সেটাই চলে যাই। এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো সেটার একটা ডায়াগ্রাম ফর্মে দেখাচ্ছি। এখানে একটা ত্রিভুজ আছে যার এডি হচ্ছে উচ্চতা এবং বিসি হচ্ছে ভূমি, যেটা আমি এখানে ইন্ডিকেশনও দিয়েছি। তো এর ক্ষেত্রফল হচ্ছে এই যে পার্পল কালারটা, সরি পার্পলই হবে, তো এই পার্পল কালারটা হচ্ছে ক্ষেত্রফল। সেই ক্ষেত্রফলটা কতটুকু, মানে সেটা আমি যদি গাণিতিক ফর্মুলায় বলি সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, তো এটা আমরা একটা মিনি সায়েন্স সেন্টারের মডেল দিয়ে দেখব। তো তার জন্য এটা আমার ভিডিও রেকর্ডিং নেই, তো আমি আমার ক্যামেরা অন করে দেখাচ্ছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল মডেলটা আছে। ফ্রন্ট ক্যামেরায় তোমরা উল্টো দেখতে পারো। তো এরিয়া অফ ট্রায়াঙ্গেলের যে মডেলটা আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে। ঠিক আছে, তো এই রেক্ট্যাঙ্গেলের এই যে পোর্শনটা, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য। ওকে, তো এই রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার আমরা এটাকে একটা ত্রিভুজের শেপ দেব। কিভাবে দেব শেপটা, যে পোর্শনটা ইয়েলো কালারের ছিল তার উপরে যদি আমরা এটাকে রেড কালারের থেকে বসাই, তাহলে এই হয়ে গেল একটা ত্রিভুজ। যে ত্রিভুজের হাইট যদি আমরা এইচ ধরি, তাহলে এই যে আয়তক্ষেত্রটা ছিল সেই আয়তক্ষেত্রের হাইট কত হবে, h/2। কারণটা দেখো, এটা হলো এর ডবল, হাইটটা হলো এর প্রস্থের ডবল। এখানে আমি বসিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, প্রস্থের ডবল। তাহলে আমি যদি ত্রিভুজের মানে হাইটটাকে ধরি বা উচ্চতাকে ধরি h, তাহলে প্রস্থটি হবে h/2। তো এখানে যে বেসটা আছে সেই বেসটাকে আমরা ধরে নিলাম b। ওকে, তো বেসটা কি হচ্ছে, এখানে বেসটা কি হচ্ছে, বেসটা হলো তোমার এই যে আয়তক্ষেত্র তার দৈর্ঘ্য, এবং তার প্রস্থ কত হলো অলরেডি আমি দেখালাম h/2। তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এর ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হলে দৈর্ঘ্য হচ্ছে b এবং প্রস্থ হচ্ছে h/2। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমি যদি বলি b ইন্টু h/2, তো আমরা এটাকে যদি একটুখানি রিফর্ম করি ইকুয়েশনটাকে, তাহলে b/2 এর যে হাফটা আছে হাফটাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে হাফ ইন্টু b ইন্টু h। b মানে যে ত্রিভুজটা ছিল তার বেস এবং যে ত্রিভুজটা ছিল তার হাইট। এবার আমরা পেলাম এটার ক্ষেত্রফল। এবার এটাকে যখন আমরা এইভাবে রিফর্ম করছি ত্রিভুজে, রেক্ট্যাঙ্গেলটাকে ছোট আয়তক্ষেত্রটাকে আমরা যখন রিফর্ম করছি, তখন যে এর ক্ষেত্রফল, এটা তো বাইরে থেকে আমরা আর কোনো ক্ষেত্র নিয়ে আসছি না, যেটা ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রে ছিল সেম ক্ষেত্রই আমরা এখানে পাচ্ছি। তার জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সেম। তো এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম, সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল, হাফ ইন্টু বি ইন্টু এইচ, যেটা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল।
তো খুব ইজিলি আমরা ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা এখান থেকে পেয়ে যাচ্ছি। ওকে, নেক্সট যে ম্যাথামেটিক্স মডেলটি বলবো সেটা হলো পাইথাগোরাস সূত্র। পাইথাগোরাসের সূত্র, তো পাইথাগোরাসের যে ফর্মুলাটা সেটা আমরা কি জানি, এখানে আমি ত্রিভুজটা নিই। পাইথাগোরাসের ফর্মুলা কোথায় লাগে? এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের বিভিন্ন পোর্শনগুলি কি কি? এই পোর্শনটা হলো উচ্চতা, এটা হলো অতিভুজ এবং এটা হলো ভূমি। তো এখানে এই যে অতিভুজটা, এই অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এটা আমরা কিভাবে হয় সেটা দেখবো একটা মডেলের সাহায্যে, একটা স্টেম মডেলের সাহায্যে আমরা দেখবো। তো তার জন্য আমি আবার ক্যামেরাটা অন করে নিচ্ছি আমার। ওকে, তো এটাকে পাইথাগোরাস মডেল বলা হয়। এই যে মডেলটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকে পাইথাগোরাস মডেল বলা হয়। তো এই মডেলের মধ্যে একটা দেখো ট্রায়াঙ্গেল আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এটা হলো ভূমি বেস, এটা হাইট উচ্চতা, এবং এটা হাইপোটেনিউস বা অতিভুজ। ওকে, তো এই অতিভুজের সঙ্গে একটা আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্র অ্যাড আছে, অ্যাটাচড একটা বর্গক্ষেত্র আছে, এখানে হাইটের সঙ্গে একটা বর্গক্ষেত্র আছে এবং এখানে ভূমির সঙ্গে একটা বর্গক্ষেত্র আছে। তো এর ভিতরে যে স্যান্ড পাউডারটা আছে, সেই স্যান্ড পাউডারটাকে আমি এর মধ্যে আসতে দেবো, যে ভূমির সঙ্গে আর উচ্চতার সঙ্গে যে এটা আছে তার মধ্যে আসতে দেবো। ওকে, তো স্যান্ড পাউডারটা এই যে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলকে পুরোপুরি ভাবে কি করছে, ফিল করে দিচ্ছে। মানে এই স্যান্ড পাউডারের যে ক্ষেত্রফলটা সেটা হলো কি ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো সেটা হলো এই স্যান্ড পাউডারের ক্ষেত্রফল। এবার যখন এই স্যান্ড পাউডারটাকে আমি এখানে আসতে দেব, অতিভুজ স্কোয়ারের যে বর্গক্ষেত্র সেখানে আসতে দেব, তখন দেখবো স্যান্ড পাউডারটা পুরোপুরিভাবে এই অতিভুজ স্কোয়ারের যে ক্ষেত্রফলটা আছে সেটাকে ফিল করে দিচ্ছে। তার মানে কি এটাও হলো স্যান্ড পাউডারের ক্ষেত্রফল, এখানে ছিল তখনও ছিল ওটা স্যান্ড পাউডারের ক্ষেত্রফল। তো স্যান্ড পাউডারের ক্ষেত্রফল কিন্তু বাড়েনি, ইকুয়াল আছে। তার মানে এটা প্লাস এটা যে ক্ষেত্রফলটা ছিল সেটার সঙ্গে এই ক্ষেত্রফলটা সমান। তাহলে এই ক্ষেত্রফল দুটো মিক্স, মানে যখন এদের সাম ছিল দুটো ক্ষেত্রফল কত ছিল, ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এই ক্ষেত্রফলটা। কারণ এই ক্ষেত্রফল কি, তার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমি, এখানে একটা বাহুর দৈর্ঘ্য উচ্চতা, তো ভূমি স্কোয়ার আর এখানে হচ্ছে এটা উচ্চতা স্কোয়ার। তো ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা যেহেতু অতিভুজকে নিয়ে বর্গক্ষেত্রটা, তাই এটা হলো অতিভুজ স্কোয়ার। ওকে, তো খুব ইজিলি এই মডেলের সাহায্যে আমরা পাইথাগোরাসের ফর্মুলাটা শিখতে পারলাম। ওকে, তো তো এরকম আরো মানে 80টা মডেল তোমাদেরকে দেওয়া হয়েছে। ওকে, তো সেই মডেলগুলো স্কুল রিওপেনিং এর পরে তোমরা অবশ্যই দেখবে তোমাদের টিচারদেরকে নিয়ে গিয়ে। এছাড়াও এরকম যে সেশন, আমি এরকম সেশন নিলাম, এছাড়া মডেল মেকিং, সায়েন্স কুইজ কম্পিটিশন ভার্চুয়ালি, অবভিয়াসলি এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য আমরা ভার্চুয়ালি সবকিছু কন্ডাক্ট করি। তো আরো সেশন হবে তোমাদের সঙ্গে। আজকের এই রেকর্ডিংটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আজকের সেশনটা যারা জয়েন করেছিল তারাও প্লিজ এই রেকর্ডিং এ একটা দেবে, মানে আমাদের যে সেশনটার ফিডব্যাক অবশ্যই দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।